ভারত পাকিস্তানের এই যে যুদ্ধংদেহী যে একটা পরিস্থিতির মধ্যে আমাদের বাংলাদেশের মিডিয়া একটা দুর্দান্ত খবর দিয়েছে, অন্তত অ্যাটলিস্ট শিরোনাম আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এবং আমিও কিন্তু মাঝে মাঝে এই কথাটাই বলি যে তো তার আগে আমরা একটু ওই যে কী শিরোনাম দিয়েছে সেটা একটু পড়ি। বাংলাদেশের মিডিয়া শিরোনাম দিয়েছে, ভারত শুধু সিনেমায় যেতে, বাস্তবে লেজ গুটিয়ে পালিয়ে যায়। আসলেই ভারতের বলিউডি ওই যে সিনেমা বানায় না ওরা, তো সিনেমা দেখবেন যে সেখানে অনেক ভিডিও আছে যেগুলো কাশ্মীরকে নিয়ে, এবং যেখানে ভারতের সেনাবাহিনীর সাথে ওই যে পাকিস্তানি সেনাবাহিনীদের যুদ্ধ হয়, তো সেখানে আমরা কিন্তু দেখি যে ভারতীয় যে নায়ক, হ্যাঁ, ওই সিনেমার, তো অবশ্যই সে তো ওই সেনাবাহিনীর একজন লোক থাকে, কর্মকর্তা টাইপের, একেবারে একেবারে পাকিস্তানের ওই যে সেনাবাহিনীর মধ্যে ঢুকে গুলি খাইতে তারপরেও সে কিন্তু ভিতরে ঢুকে যায়, গিয়ে ওখানে শত না হাজার পাকিস্তানি সৈন্য মেরে একেবারে একাকার করে দিয়ে তারপরে একেবারে বীর দর্পে ফিরে চলে আসে। এবং পরে আমরা এটাও দেখি, আমি কোনো একটা মুভিতে এরকম দেখছিলাম যে মনে হয় যে কয়েক শত গুলি খাইছিল তার শরীরে। তারপরে দেখি তাকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং দেখি কিছুক্ষণ পরেই দেখি এসে আবার মানে চোখ মিলে তাকিয়েছে, মরে নাই, শত গুলি খাওয়ার পরেও কিন্তু সে মরে নাই। অর্থাৎ ভয়ঙ্কর বীর যোদ্ধা কোথায়? সিনেমার পর্দায়। তো আমার কাছে মাঝে মাঝে ভারতীয় এই সমস্ত ওই জেনারেল বলেন আর লোকজন বলেন, সৈন্য বলেন, এগুলোকে অনেক ক্ষেত্রে এরকমই মনে হয়, এরা ওই মুখে যেতে, প্রোপাগান্ডায় জিততে চায়, সিনেমায় জিততে চায়, কিন্তু বাস্তবে যখন যুদ্ধের সম্মুখীন হয় সেটা তো সিনেমার স্ক্রিপ্ট না যে ডিরেক্টর বলে দিবে এই না, কিন্তু যতগুলি খাক না কেন এ কিন্তু আবার বেঁচে যাবে আর শত্রুরা সব মারা যাবে। বাস্তব সিনেমা তো এখানে ডিরেক্টরের কোনো কাম হয় না, তাই না? তো এত কথা কোথা থেকে আসলো? সম্প্রতি নাকি ভারতের ওই যে তাদের বিশাল গর্বের বস্তু রাফাল, ওই যে ফ্রান্স থেকে আমদানি করছে না ড্যাসল্ট কোম্পানির যে রাফাল লেটেস্ট প্রযুক্তির বিমান নাকি, তো এইগুলো তো ভারত বেশ কয়েক বছর ধরে আনছে, কত 36টা আছে, তো তার 4টা বিমান নাকি ওই যে ভারত পাকিস্তান সীমান্তে ওই কাশ্মীর ওই অঞ্চলে সম্ভবত হালকা টাইপের ওই সীমানা অতিক্রম করে ওই পাকিস্তানের মধ্যে ঢুকছিল। তো সাথে সাথেই পাকিস্তানের বিমান বাহিনী তারা কয়েকটা বিমান ওখানে পাঠায়, এবং ওগুলোকে দেখে ভারতীয় ওই রাফাল বিমান ওখান থেকে চলে যায়, মানে ফিরে চলে আসে, যেটাকে বলা হচ্ছে পালিয়ে চলে আসে। এখন ওই জায়গায় নাকি পাকিস্তান নাকি চায়নার J-10 নাকি J-17 এরকম কি বিমান নাকি উড়াইছিল, তো তার ভয়ে কিন্তু এই যে অত্যাধুনিক রাফাল কিন্তু চলে আসে। তো এটাকে নিয়েই বস্তুত এই যে বাংলাদেশের মিডিয়া এই ধরনের একটা বেশ মজার করছে, শিরোনাম করছে। কিন্তু আসল কথা হচ্ছে যে ভারত যতটা এই যে পাকিস্তানের বিমান বাহিনীকে হালকা হিসাবে দেখছে, আসলে পাকিস্তানের বিমান বাহিনী কিন্তু অত হালকা না। বুঝতে হবে তাদের মোর দ্যান 70 F-16 জঙ্গি বিমান আছে, ক্লিয়ার? তো F-16 জঙ্গি বিমান তো রাফালার থেকে কোনো অংশে কম না, তাই না? একসময় এই F-16 জঙ্গি বিমান তো F-16 জঙ্গি বিমানের বিশাল সুখ্যাতি ছিল, এবং অদ্যাবধি এই F-16 জঙ্গি বিমানের যে যুদ্ধের রেকর্ড, F-16 জঙ্গি বিমানের যে যুদ্ধের রেকর্ড, এগুলো কিন্তু বিস্ময়কর। ওই তুলনায় রাফাল যুদ্ধ বিমানের যুদ্ধের কোনো এক্সপিরিয়েন্স এ পর্যন্ত আছে আমরা তো শুনিনি। রাফাল তো আধুনিককালে এমন কোনো যুদ্ধে সরাসরি নিযুক্ত হয়েছে দেখি নেই আমরা। তো যাই হোক,
রাফাল অত্যাধুনিক হতে পারে, এতে কোনো সন্দেহ নাই, ফ্রান্সের তৈরি বিমান যেহেতু, অতএব এটা যে নিম্নমানের তা আমি বলতে চাচ্ছি না। কিন্তু ভারতীয় মিডিয়াগুলা এবং তারা যে অনেকে ওই যে ভিডিও টিডিও বানায় না, তাদের ভাবচক্কর হলো এরকম যে রাফালের কাছে ওই পাকিস্তানের সমস্ত জঙ্গি বিমান টিমান একেবারে উড়িয়ে যাবে। কিন্তু তাদের মানে মনে রাখতে হবে যে F-16 জঙ্গি বিমান এখনও কিন্তু বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জঙ্গি বিমান। এবং এই জঙ্গি বিমান দিয়েই কিন্তু এই যে বালাকোটে ওই যে একজন পাইলটকে গুলি দিয়ে নামাইছিল না, বর্তমান কি জানি কি একটা ভুলে গেলাম, ওই যে পাকিস্তান আটক করছিল বালাকোটে আক্রমণের সময়। এবং শুধুমাত্র যে F-16 জঙ্গি বিমান খুব উন্নত মানের তাই না, তারা যে সাইড উইন্ডার যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, এয়ার টু এয়ার মিসাইল সাইড উইন্ডার, যে এটা কিন্তু একেবারে অভ্রান্ত। যদি এর পাল্লা হয়তো সীমিত 120 কিলোমিটারের মতো, বাট এর মধ্যে পড়লে ওই বিমানের পালায়া যাওয়ার কিন্তু কোনো রাস্তা নাই। এবং ওই সাইড উইন্ডার বিমান দিয়ে, ওই এয়ার টু এয়ার মিসাইল দিয়েই কিন্তু ওই যে ভারতের ওই যে সেই পাইলট যে নাকি আসলে MiG-21 বিমান চালাচ্ছিল। এবং আমি একটা জিনিস আসলে বুঝি না, ভারতের বিমান বহরের অধিকাংশ বিমান কিন্তু এই MiG-21, এই 36 মনে করেন রাফাল আছে, আর কিছু ওই যে মনে হয় যে 200 বা 250-র মতো ওই যে রাশিয়ার তৈরি ওই যে সুখোই 30 বিমান আছে। হ্যাঁ, কিন্তু বাকি যত বিমান আছে সবগুলোই কিন্তু ওই যে ওই কিছু আছে ওই যে MiG-21, এবং এই সংখ্যাটাই বেশি, আর আছে কিছু MiG-29 এরকম। তো MiG-21 তো ভাই এখন অবসোলেট হয়ে গেছে, তাই না? এগুলো নিয়ে মাঝে মাঝে যে ভারতের পাইলটরা ওই যে প্রশিক্ষণে যায় আর ভেঙে পড়ে। আমি জানি না এখনও কেন এগুলোকে রিটায়ারমেন্টে কেন পাঠাচ্ছে না। এগুলো তো এখন কেজি দরে বেচা দরকার, তাই না? বাংলাদেশের মানুষ এইগুলারে হাতের কাছে পাইলে কেজি দরে ব্যস্ত। যেমন এই যে 5 আগস্টের পরে আমরা দেখেছি যে ওই আওয়ামী লীগের বাড়িঘর ভেঙে চুরে, তারপরে ওই যে রড পাইছিল না, জানলার রড বা যে রড ব্যবহৃত হয় না, ইট এইগুলো মানুষ কিন্তু অনেকে ওই যে ইটগুলো নিয়ে বিক্রি করছে, তারপরে রড নিয়ে কেজি ধরে বিক্রি করছে। তো আমারও মাঝে মাঝে শখ জাগে যদি একটা MiG-21 বিমান পাইতাম, কেজি ধরে বেচতাম, কিছু টাকা তো পাইতাম নাকি। তো ভারতীয় এই যে ব্লগার যারা এই যে বক্তব্য বিবৃতি দেয়, তাদের বুঝতে হবে যে তাদের বিমান বহরে অত্যাধুনিক বিমান বলতে যা বুঝায় সেগুলোর সংখ্যা খুবই কম। সেই তুলনায় আমার কাছে মনে হয় যে পাকিস্তানের বিমানই অত্যাধুনিক। বিশেষ করে F-16 জঙ্গি বিমান এখনও অপ্রতিদ্বন্দ্বী। এর এগেনস্টে আমি জানি না রাফাল অথবা ওই যে সুখোই 30 কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে। এবং আমেরিকার যে এয়ার টু এয়ার মিসাইল, ওই যে সাইড উইন্ডার মিসাইল না, মারাত্মক। এদিকে ভারতীয় এরা বলছে এদের ওই যে রাফালে ব্যবহার করে কি ফ্রান্সের তৈরি মিটিওর, এই মিটিওর যে এয়ার টু এয়ার মিসাইল, এটা রেঞ্জ নাকি 200 বা 250 কিলোমিটার। আমি জানি না আসলে এটা সঠিক কিনা, কিন্তু কথা হচ্ছে যে এই মিটিওর এয়ার টু এয়ার মিসাইল যে কতটা কার্যক্ষম এটা তো এখনও পরীক্ষিত না। এখন হয়তো যুদ্ধ লাগলে দেখা যাবে, তাই না? তবে হ্যাঁ, পরিশেষে একটা কথা বলতে হবে, যুদ্ধ যখন এখনও শুরু হয় নাই, সেখানে ভারতীয় বিমান যদি ঘটনাচক্রে পাকিস্তানের সীমানা অতিক্রমে একটু ভিতরে ঢোকে, তো সেখানে পাকিস্তানি বিমান যদি চ্যালেঞ্জ করে, তাহলে তো অবশ্যই তারা সরে আসবে, পাল্টা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে তো যুদ্ধে লিপ্ত হবে না। এটাই স্বাভাবিক। এই ধরনের ঘটনা আমরা প্রতিনিয়ত আমরা এই যে রাশিয়া আর আমেরিকার ক্ষেত্রে দেখি, যে ওই যে রাশিয়ার বিমান যখন ওই যে আলাস্কার উপকূলে বেরিং যে সাগর আছে না, ওই সমস্ত অঞ্চলে টহলমহল দেয়, তখন তো আমেরিকার বিমান তাদেরকে ধাওয়া করে, তারা পালিয়ে যায়, তাই না? আবার এদিকে কৃষ্ণ সাগরের এদিকে, ভূমধ্যসাগরের এদিকে, বিশেষ করে কৃষ্ণ সাগরের মধ্যে আমেরিকান বিমান টিমান যখন ওখানে ওড়াউড়ি করে, তখন ওই যে রাশিয়ার বিমানও তো এসে ধাওয়া দেয়, তখন আমেরিকার বিমানও তো পালিয়ে যায়, তাই না? সেক্ষেত্রে এরা কেউ জিতলো আর কেউ হারলো এই কথা তো বলা যায় না। এইগুলো হলো ইঁদুর বিড়াল খেলার মতো আর কি। এবং এতে করে এই পাইলটরা কিন্তু মজাও পায়, অর্থাৎ এগুলো করে একে অন্যকে একটু টেস্ট করলে পরে একটু দৌড়াদৌড়ি করে মজা করে আর কি।
তাছাড়া বিমান নিয়ে কি সারাক্ষণ ঘাটিতে বসে থাকবে নাকি, মাঝে মাঝে উড়াবে না? ওই উড়াতে গিয়ে একটু মজার খেলা খেলে, আমার কাছে সেটাই মনে হয়। আমার ধারণা এ ধরনেরই একটা ঘটনা ঘটছে এই যে এই কাশ্মীর সীমান্তে। ভারত বস্তুত 4টা রাফাল দিয়ে ঢুকে আসলে পাকিস্তানি বিমান বাহিনী ওরা কতটা অ্যালার্ট অবস্থায় আছে এটা বোঝার চেষ্টা করছে। তবে এটা তো বলাই বাহুল্য, এখন কিন্তু 24 ঘন্টা এই সমস্ত যুদ্ধ বিমানের মধ্যে পাইলট কিন্তু বসে আছে পালাক্রমে তারা কিন্তু বসে আছে, অর্থাৎ একেবারে রেডি মোডে আছে আর কি, সারাক্ষণ বসে আছে, কখন অর্ডার পাবে আর সুইচ টিপে উপরে উড়ে যাবে। এখন কিন্তু বিমানের মধ্যে এরা সারাক্ষণ বসে আছে, একজন না, পালাক্রমে হয়তো 8 ঘন্টা এক পাইলট, বাকি 8 ঘন্টা অন্য পাইলট, বাকি 8 ঘন্টা অন্য পাইলট, এরকম এরা কিন্তু বসে আছে। সুতরাং এখানে কেউ কারো সীমানা অতিক্রম করলে সাথে সাথেই যে অন্য দেশের বিমান এসে হাজির হয়ে যাবে, এতে তো কোনো সন্দেহ নাই। তো তারপরও বাংলাদেশের মিডিয়ার এই খবরটা আমার বেশ মজা দিল, এই জন্য চিন্তা করলাম এই বিষয়তে একটা ভিডিওর অবতারণা করা যেতেই পারে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।